হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করে নেব 1 নম্বর মডেল প্রশ্নপত্র বিজ্ঞান ও পরিবেশের সম্পূর্ণ উত্তরসহ প্রথম পর্যায়ক্রমিক এর মূল্যায়নপত্র, যাহা হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অনুযায়ী তৈরি করা হয়েছে। তার সঙ্গে আমি বলতে চাই, ষষ্ঠ শ্রেণীর প্রশ্নপত্রের উত্তর এরকম পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা খুব প্রয়োজন। সাঁতরাগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। 1 নম্বর, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। যে কোনো 8টি করতে হবে। 1 নম্বর, একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। উদাহরণ: কাঠ থেকে কাঠের গুঁড়ো তৈরি হওয়া একটি একমুখী ভৌত পরিবর্তন। 2 নম্বর, একটি অণুজীবের নাম লিখো যা দুধ থেকে দই তৈরি প্রস্তুতিতে সাহায্য করে অথবা ব্যবহার করা হয়। উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। 3 নম্বর, পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো। উত্তর হবে মৌমাছি। 4 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। গাছের পাতা ঝরে যাওয়া একটি পর্যাবৃত্ত, অপর্যাবৃত্ত, উভমুখী, একমুখী ঘটনা। 4টির মধ্যে বি অপশানটি অপর্যাবৃত্ত হবে, কারণ গাছের পাতা ঝরে যাওয়া একটি পর্যাবৃত্ত ঘটনা। এটি একটি নির্দিষ্ট সময়কালে ঘটে। 5 নম্বর, তন্তু উৎপাদনে সাহায্যকারী একটি পতঙ্গের নাম লেখো। উত্তর হবে রেশম পোকা নামের এক প্রকার শুঁয়োপোকা তন্তু উৎপাদন করে, যা থেকে রেশমের সুতো তৈরি করা হয়। 6 নম্বর, সত্য অথবা মিথ্যা লেখো। গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জল যোগ করলে তাপ উৎপন্ন হয়। এটি একটি রাসায়নিক পরিবর্তন। এটা সত্য, কারণ এই বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড জল শোষণ করে প্রচণ্ড তাপ যা এটি একটি বহির্মুখী বিক্রিয়া। 7 নম্বর, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো একটি জৈব সার। উত্তর হবে গোবর। গোবর একটা জৈব সার। 8 নম্বর, আবার একটা মিথ্যা সত্যর প্রশ্ন দেওয়া হয়েছে। কড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। উত্তর মিথ্যা, কারণ কড মাছের যকৃতের তেলে ভিটামিন সি থাকে না, বরং এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ডি থাকে, যা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের একটি ভালো উৎস। 9 নম্বর, একটি ধীর গতি সম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার নাম লেখো। উত্তর হবে ধীর গতি সম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হলো লোহার মরিচা ধরা। 10 নম্বর, কোন গাছ থেকে রজন পাওয়া যায়? উত্তর হবে পাইন গাছ থেকে রজন পাওয়া যায়। তারপরে 2 নম্বর প্রশ্নগুলো আমরা শুরু করছি। 2 নম্বরে দেওয়া আছে স্তম্ভ মেলাও, অর্থাৎ বাম দিকে কয়েকটা ঘর আছে এবং ডান দিকে 6টা ঘর আছে। এখানে বাম দিকে 4টা আছে, 4টার সঙ্গে আমরা ম্যাক্সিমাম 6টার মিলাতে পারি না, এখানে আমরা 4টাই মিলাতে পারবো। তো জাপ পোকা, 1 নম্বর হচ্ছে জাপ পোকা কার সঙ্গে সম্পর্কিত? হানিডিউ। 2 নম্বর, কঠিন ধাতুর নাম, কঠিন ধাতু তামা। 3 নম্বর, ভৌত পরিবর্তন, এখানে কোন বিক্রিয়াটি ভৌত পরিবর্তন, কোন পরিবর্তনটি ভৌত পরিবর্তন? ন্যাপথলিন ঊর্ধ্বপাতন একটি ভৌত পরিবর্তন। তারপরে হচ্ছে এখানে 4 নম্বর, গাজর। গাজর কি? গাজর এক ধরনের মূল। গাজরের মূলটা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। তারপরে প্রশ্নগুলো হচ্ছে বড় প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন, 3 নম্বরে আছে এটা। সাগর কুসুম সন্ন্যাসী কাঁকড়ার মিথজীবিতা সম্পর্কে আলোচনা করো।
উত্তর হবে সাগর কুসুম ও সন্ন্যাসী কাকড়ার মিথজীবিতা। সন্ন্যাসী কাকড়ার পেটের অংশটা নরম, তাই সে বাসা বাঁধে প্রকৃত সামুদ্রিক প্রাণীর খোলসে। আর সন্ন্যাসী কাকড়া পিঠে করে বয়ে নিয়ে বেড়াই সাগর কুসুমকে। সন্ন্যাসী কাকড়ার দেহ যখন বাড়ে, সাগর কুসুমও সন্ন্যাসী কাকড়াকে ঢেকে রাখে। সাগর কুসুম তার বিষাক্ত একটা টেন্টাকল কাঁটা আছে, কাঁটার সাহায্যে সন্ন্যাসী কাকড়াকে রক্ষা করে। সন্ন্যাসী কাকড়া খাবারের খোঁজে গেলে সাগর কুসুমও সেই খাবারের ভাগ পায়। তিনের বড় কোশ্চেনের মধ্যে 2 নম্বর, গাছের রেচন পদার্থ জমে ধুনো তৈরি হয়, এটি কী ধরনের পরিবর্তন? কারণ ব্যাখ্যা করো। কিছু গাছের, উত্তর হবে কিছু গাছের কাণ্ড বা পাতা থেকে আঠা বা রজন নির্গত হয়। এই আঠা বা রজন জমাট বাঁধার বা কঠিন হয়ে যাওয়ার মাধ্যমে ধুনো বা গর্ত তৈরি হয়। গাছের রেচন পদার্থ জমে ধুনো তৈরি হওয়া একটি রাসায়নিক পরিবর্তন। গাছের আঠা বা রজন জমাট বাঁধার মাধ্যমে ধুনো তৈরি হয়, যা একটি নতুন পদার্থ গঠন করে। পরের প্রশ্ন, অক্সিজেন দুটি ধর্ম লিখো। অক্সিজেনের ধর্মগুলোর মধ্যে 2টি ধর্ম হচ্ছে অক্সিজেন বর্ণহীন ও গন্ধহীন গ্যাস। এই গ্যাস বায়ুর চেয়ে সামান্য ভারী। অক্সিজেন নিজে দাহ্য নয়, কিন্তু অন্যকে দহনে সাহায্য করে, অর্থাৎ নিজে জ্বলে না কিন্তু জ্বলতে সাহায্য করে। পরের 4 নম্বরের প্রশ্নগুলো, প্রথমে 1 নম্বর দেওয়া আছে যৌগিক ও মিশ্র পদার্থের পার্থক্য লেখো। 4 নম্বর পার্থক্যগুলোর মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্নটা খুব প্রায় এসে থাকে। মিশ্র পদার্থ হচ্ছে 2 বা তার বেশি পদার্থের মিশ্রণ। 2 বা তার বেশি পদার্থকে যে কোনো পরিমাণে মেশালে মিশ্র পদার্থ উৎপন্ন হয়। 2 বা তার বেশি পদার্থকে নির্দিষ্ট পরিমাণে মেশালে রাসায়নিক বিক্রিয়ার দ্বারা যৌগিক পদার্থ গঠন করে। মিশ্র পদার্থের মিশ্রণে উপাদানগুলি পরস্পর রাসায়নিকভাবে যুক্ত হয় না। যৌগিক পদার্থের উপাদানগুলি পরস্পর রাসায়নিকভাবে যুক্ত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে। 3 নম্বর পার্থক্য, মিশ্র পদার্থ সহজ ভৌত পদ্ধতিতে তৈরি হয় এবং এই সময়ে তাপের উদ্ভব বা শোষণ হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু যৌগিক পদার্থ রাসায়নিক পদ্ধতিতে তৈরি হয় এবং এই সময়ে তাপের উদ্ভব বা শোষণ হবেই। পরের প্রশ্নতে একটা আর পার্থক্য দেওয়া আছে, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। ভৌত পরিবর্তন কাকে বলে এই সংজ্ঞাটা দেওয়া আছে প্রথমে 1 নম্বর, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন ঘটে না সেই পরিবর্তনকে ভৌত পরিবর্তন বলে। আর রাসায়নিক পরিবর্তন, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং পদার্থটি এক বা একাধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট, এখানে ভিয়া লেখা আছে যদিও এখানে ভুল লেখা আছে, এখানে ভিয়াটা হবে ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়, সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। ভৌতিক পরিবর্তন এক প্রকার অস্থায়ী পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন এক প্রকার স্থায়ী পরিবর্তন। ভৌত পরিবর্তনে ভরের পরিবর্তন ঘটে না আর রাসায়নিক পরিবর্তনে ভরের পরিবর্তন ঘটে। এটিতে ভরের পরিবর্তন ঘটে না যদিও লেখা আছে, এখানে ভুল হবে, এটিতে ভরের পরিবর্তন ঘটে। 5 নম্বর, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর দেওয়া আছে নিকেলের গুঁড়ো বালি ও লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে? উত্তর হবে প্রথমে মিশ্রণটিকে একটি পাত্রে নিয়ে তাতে জল যোগ করা হলে ভালোভাবে নাড়াচাড়া করলে লবণটি জলের সাথে দ্রবীভূত হয়, অর্থাৎ মিশে যায়, গুলে যায়।
এরপর ছাঁকনির মাধ্যমে মিশ্রণটিকে ছেঁকে নিলে বালি ছাঁকনির উপর আটকে থাকবে আর লবণের জলীয় দ্রবণ ছাঁকনির নিচে জমা হবে, অর্থাৎ ছেঁকে পাওয়া গেল লবণের জলীয় দ্রবণ। এবার নিকেল গুঁড়ো ও লবণের জলীয় দ্রবণ দ্রবীভূত হবে না, তাই এটি ছাঁকনির নিচে জমা হবে। লবণের জলীয় দ্রবণটিকে ধীরে ধীরে গরম করলে জল বাষ্পীভূত হয়ে যায় এবং পাত্রের নিচে শুধুমাত্র লবণ জমা থাকে। ছাঁকনির উপরের বালি এবং ছাঁকনির নিচে নিকেল গুঁড়ো সংগ্রহ করুন। পরের প্রশ্ন, যোজ্যতা কাকে বলে? হাইড্রোজেন সালফাইড যৌগে সালফারের যোজ্যতা কত? দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজন ক্ষমতা বা যোজ্যতা বলা হয়। হাইড্রোজেন সালফাইডে সালফারের যোজ্যতা হলো 2। পরের প্রশ্ন, জৈব পদ্ধতিতে কৃষি জমিতে কি কি উপায়ে কীট পতঙ্গ দমন করা হয় সেগুলি বিশদে আলোচনা করো। তো ফেরামন ফাঁদ দিয়ে করা হয়। 1 নম্বর পয়েন্ট, জৈব কীট পতঙ্গ ব্যবস্থাপনার মধ্যে ফেরামন ফাঁদের ব্যবহার, উপকারী পোকামাকড় ছেড়ে দেওয়া, ফাঁদ ফসলের ব্যবহার এবং অন্যান্য জৈবভাবে অনুমোদিত কৌশল অন্তর্ভুক্ত থাকতে পারে। উদ্ভিদ থেকে তৈরি কীটনাশক যেমন নিম তেল, ধুতুরা, লঙ্কা এবং অন্যান্য উদ্ভিদের নির্যাস ব্যবহার করে কীটনাশক তৈরি করা যেতে পারে। সাবান ব্যবহার করে, সাবান একটা পয়েন্ট দেওয়া হয়েছে। পোকামাকড়ের মোমযুক্ত কিউটিকল ভেঙে এফিড এবং অন্যান্য নরম দেহের পোকামাকড় নিয়ন্ত্রণ করতে সাবান ব্যবহার করা যেতে পারে। পরের প্রশ্ন, পাউরুটি কিভাবে তৈরি হয়? পাউরুটি তৈরি করতে ময়দা, জল, ইস্ট এবং লবণ ব্যবহার করা হয়। ময়দা ও জলের সাথে ইস্ট মিশিয়ে যা একটি নরম খামির তৈরি করা হয়। ইস্ট হলো এক ধরনের ছত্রাক। ময়দা বা আটাতে থাকা শর্করাকে ভেঙে ফেলে এবং উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইড ময়দার ভিতর থেকে বেরোনোর সময় পাউরুটির ফুটো হয়ে যায়, যা ফুলে উঠলে বেক করে পাউরুটি তৈরি করা হয়।